জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। জুলাই আগস্টে আহতদের চিকিৎসা না দিতে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষকে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ব্রিফিংয়ে কথা জানান। এ সময় তিনি জানান জুলাই বিপ্লবের আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে, নির্ধারিত তারিখের আগেই দাখিল করা হবে প্রতিবেদন। অর্থাৎ নিটোর বলে সেই জায়গায় আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এখানে সার্কামস্ট্যান্স হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ে হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। সেই জায়গায় পোস্টমর্টেম রিপোর্ট পাওয়াটা স্বাভাবিক বিষয় নয় এবং পোস্টমর্টেম রিপোর্ট যে নাই এটাও মানবতা বিরোধী অপরাধের একটা অন্যতম জাজল্যমান প্রমাণ। গুলিতে মারা গেছে, তাকে লিখতে বাধ্য করা হয়েছে যে শ্বাসকষ্টে মারা গেছে, জ্বরে মারা গেছে। দেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। সকালে সংক্ষিপ্ত মিছিল নিয়ে কলেজের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। এ সময় তারা দেশে ক্রমাগত ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেয় ক্ষোভ প্রকাশ করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। নারীরা রাতে বের হতে ভয় পায় উল্লেখ করে দ্রুত মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দেন তারা। একের পর এক বিচারহীনতার কারণে আরো বেড়েছিল। একইভাবে ৫ আগস্টের পরে এখানে নারীদের যে অবদান, নারীরা তো ধর্ষণ হওয়ার জন্য এই অবদান রাখে নাই। যেভাবে ৩২ নম্বর যেভাবে বিভিন্ন জায়গায় স্থাপনার ভাঙার ডাক দিয়েছেন সেভাবেই ধর্ষকদের হাত ভাঙুন, তাহলেই আমরা বুঝবো আপনারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন। জায়গায় জায়গায় ডাকাতি, লুটপাট, লুটতরাজের যে কর্মকাণ্ড চলছে, যে সংস্কৃতি চলছে, সেগুলো যদি অবিলম্বে বন্ধ না করা হয় তাহলে জুলাই অভ্যুত্থানের মতো এখনো আমরা রাস্তায় নামতে কিন্তু দ্বিধাবোধ করব না। এদিকে ধর্ষণ, নির্যাতন ও নারীকে হেনস্থার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই দাবিতে টাঙ্গাইলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন বক্তারা। এছাড়া ময়মনসিংহ ও সিরাজগঞ্জ সহ বেশ কিছু জেলায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আজকে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা বাসে উঠতে পারি না, আমরা সিএনজি ধরতে পারি না, আমরা রিকশায় চলাচল করতে পারি না, একা রাতে কোথাও যেতে পারি না, আসতে পারি না, আমাদের ভয় হয়। আশেপাশে আমাদের অনেক ভয় হয়, কেউ যদি আমাদের দর্শন করে ফেলে এই সমাজ তো আমাদের মেনে নিবে না। অতি দ্রুত ধর্ষকের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। মৃত্যুদণ্ড ছাড়া আর কোন রকম শাস্তি ধর্ষকের হবে না। ৭১ও ছিল নারীদের ভূমিকা অতুলনীয়, ২৪এও ছিল নারীদের ভূমিকা অতুলনীয়। সেই নারীরাই আজকে সেই নরপিশাচদের ধারা ধর্ষিত হচ্ছে। আগেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তবে ভবিষ্যতে যেন এমনটি আর না ঘটে সেজন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহী সারদা একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারদের সমাপনী কুচকাওয়াজে কথা বলেন তিনি। পুলিশকে কোনো রাজনৈতিক দলের দাস হওয়া যাবে না বলেও সতর্ক করেন উপদেষ্টা। সকাল ১০টার দিকে একাডেমির প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় ৬০ জন শিক্ষানবিশ এএসপি ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করেন তিনি। প্রশিক্ষণকালে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য পুরস্কৃত করা হয় ক্যাডেটদের। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়। এ সময় বৈষম্য বিরোধী চেতনা ধারণে পুলিশদের পরামর্শ দেন তিনি।
এরকম দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই জন্য তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের প্রপার পানিশমেন্টটা পাবে। ইভেন আমাদের যদি কোনো গাফলতি থাকে, অলরেডি আইজি সাহেব কিন্তু দুইজনের অ্যাটাচ করে নিয়েছে। 91, 96, 2001 সালের মতো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সিইসি AMM নাসিরউদ্দিন। দুপুরে কক্সবাজারে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় একথা জানান তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি জানান, স্থানীয় নির্বাচন আগে না পরে রাজনৈতিক দলগুলোর বিতর্কে কমিশন জড়াতে চায় না। আপাতত নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ করা। নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশ দেন সিইসি। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন সিইসি। মতবিনিময় সভায় চট্টগ্রামের আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সুতরাং এই আমাদের মূল প্রসেস সবাই মিলে চেষ্টা করে জাতিকে সেই 91, 96, 2001-এর মতো একটা ইলেকশন আমরা জাতিকে উপহার দিতে চাই। জাতীয় নির্বাচন ডিসেম্বর হয়ে যাবে, আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের প্রস্তুতি আর যেই বিতর্কটা চলছে, এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না। বিতর্কটা রাজনৈতিক এবং লেট দি পলিটিশিয়ানস ডিসাইড অন দ্যাট। আমরা আমাদের কাজ নিয়ে আগাচ্ছি, সেটা স্থানীয় হোক আর জাতীয় হোক। ভোটার লিস্ট তো মাস্ট লাগবে না, একটা সঠিক ভোটার লিস্ট না। এই ভোটার লিস্টে আমরা পারফেক্ট একটা ভোটার লিস্ট করার চেষ্টা করছি। ডিসেম্বরকে সামনে রেখে ভোট করতে গেলে আগামী জুলাই-আগস্ট থেকেই নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকবে কমিশনের। একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি। ইসি বলেন, ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি ও বিবেচনায় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। এ সময় নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে ইসি বলেন, সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী তা করা যেতে পারে, তবে কারো নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে না বলেও জানান তিনি। ঐকমত্যে পৌঁছার পরে আমাদের যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতির জন্য সময় লাগবে। এখন ধরেন যদি আমি কালকেই ঐকমত্যের রেজাল্টটা পেয়ে যাই, তাইলে এক ধরনের স্প্যান অফ টাইম আমি পাচ্ছি। আর যদি এটা বিলম্বিত হয় তাহলে আবার একটু কমে আসবে। তো সব কিছু মিলে আমরা আশা করি যে আমরা একটা যৌক্তিক সময়ের ভিতরেই তফসিল ঘোষণা করতে পারবো। 14 এবং 18 সালে নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব ডিসি, ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে গিয়েছেন, তাদের মধ্যে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান। সকালে সচিবালয়ে তিনি বলেন, সরকার কারো বিরুদ্ধে অবিচার এবং পক্ষপাতমূলক আচরণ করেনি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়ার শুধুমাত্র সেটাই নেওয়া হয়েছে। 2024 সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন, তাদের ব্যাপারে এখন গোয়েন্দা সংস্থা কাজ করছে। এরপর উপদেষ্টা পরিষদের কমিটিতে যাওয়ার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। অপরাধ অনুযায়ী ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হবে, তবে সরকার এ ব্যাপারে কারোর সাথে অবিচার করবে না বলেও জানান জনপ্রশাসনের সিনিয়র সচিব। এদিকে বিভিন্ন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের দায়িত্বে রয়েছেন এমন 9 জন বঞ্চিত কর্মকর্তা শিগগিরই সচিব হিসেবে পদোন্নতি পাচ্ছেন বলে জানান তিনি। তারা প্রশাসনের সর্বোচ্চ পদ পাওয়ার যোগ্য বলেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোনোভাবেই তাদের ব্যাপারে পক্ষপাত হয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। যাদের নামে অপপ্রচার অথবা কোনো অপরাধের সাথে জড়িত না, অথবা এই ধরনের কিছুই করে নাই, সাময়িক ওয়েট হয়েছে, তারা খুবই সাধারণ জীবনযাপন করে, এটা কোনো সমস্যা না। এখানে সরকার বায়াস না, সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে যাতে একজনও নিরীহ কর্মকর্তা কোনো সাজা অথবা অপরাধ অথবা অসম্মান না হন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের দণ্ডপ্রাপ্ত থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি আগামী 2 মার্চ ধার্য করা হয়েছে। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চে আবেদনটি শুনানির জন্য এদিন ধার্য করেছেন।
এর আগে 16 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসনকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। গেল বছরের 27 নভেম্বর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। রায়ে বেগম খালেদা জিয়া ছাড়াও হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এ মামলা থেকে খালাস পান। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এদিন ধার্য করেন। এর আগে ATM আজহারের রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ডের রায় দেন। এই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহারুল। এই আপিলের উপর শুনানি শেষে মৃত্যুদণ্ড বহাল রেখে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ রায় দেন। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা চেয়ে 2020 সালের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন তিনি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত হয়েছে 2 ইলেকট্রনিক শ্রমিক। রোববার দুপুরে উপজেলা কাঁচপুর কমপ্লেক্সে ইস্টার্ন ব্যাংকের শাখায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে চিমরাইল ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসার মেরামতের সময় বিস্ফোরণ ঘটে। এ সময় তুহিন ও রাফি নামের 2 ইলেকট্রিশিয়ান অগ্নিদগ্ধ হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সোনারগাঁ থানার ওসি জানান, দুর্ঘটনার তদন্ত কাজ চলছে। পঁচিশ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এই ঘোষণা দেয়া হয়। পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। তবে এই দিবসে সরকারি ছুটি থাকবে না। একই সাথে এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশ দেওয়া হয়। শোকাবহ দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলো। এর আগে 2019 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীতে পিলখানা হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। তাই এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্বে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শ্বাসনালীর প্রদাহ, রক্তে অক্সিজেন সরবরাহ কম ও নিউমোনিয়া সহ জটিল রোগে আক্রান্ত হয়ে 14 ফেব্রুয়ারি রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর থেকে ধীরে ধীরে শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে 88 বছর বয়সী এই ধর্মগুরুর। পোপ এখনও শঙ্কামুক্ত নন বলে জানান তার চিকিৎসকরা। হাসপাতালে ভর্তি হওয়ার আগে দীর্ঘদিন ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত ছিলেন তিনি। পোপের সুস্থতা কামনায় প্রার্থনা করছেন ভ্যাটিকান সহ বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।